বীরভূমের সিউড়িতে বাম আমলের সরকারের দেওয়া 27 একর জমির ওপর থাকা বিআইইটি কলেজ, সেই কলেজের এগ্রিমেন্টকে না মেনে মাত্র 2 কোটি টাকা একটি সংস্থাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন জগন্নাথ চ্যাটার্জি। তিনি বলেন, কিভাবে এই জমি হস্তান্তর করা হলো, সরকারি জমি এভাবে বিক্রি করা যায় না। বিষয়টি নিয়ে তিনি জেলা শাসকের দ্বারস্থ হবেন না। পাশাপাশি তিনি এও বলেন, সরকারি আইনজীবী মলয় মুখার্জি বর্তমানে এই ট্রাস্টের সভাপতি হয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজের মালিক মলয় পীঠের একটি সংস্থাকে বিক্রি করেছে। কলেজটি বন্ধ হয়ে যাওয়ার পর সেই কলেজের জায়গায় হোটেল রেস্টুরেন্ট খুলবেন তারা। কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় সমস্ত কাজ হয়, সরকারি জমি কিভাবে হস্তান্তর হয়, প্রশ্ন তুলছেন তিনি। সিউড়ি তথা বীরভূমের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত আবেগের বিষয়, এবং যেভাবে এ রাজ্যের শাসক দল এই সিউড়ি তথা বীরভূমের আবেগকে নষ্ট করছে, তাতে সম্মানে আঘাত দিচ্ছে, তা সত্যি হৃদয় বিদারক। বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা বিআইটি যে কলেজ, বীরভূম জেলার সম্ভবত প্রথম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, আজ থেকে 27 বছর আগে যে কলেজটি সিউড়ি শহরের উপকণ্ঠে তৈরি হয়েছিল, সেই কলেজটি মাত্র 2 কোটি টাকায় বিক্রি হয়ে গেল। এবং কলেজ পরিসরে না, দুদিন আগে শহরেরই একটি হোটেলে মানে রিসর্টে এই কলেজের ম্যানেজমেন্ট গ্রুপ এবং আরেকটি সংস্থা, সেই সংস্থাকে এই কলেজটি বিক্রি করে হস্তান্তর করে হাত বদল করে দেওয়া হয়েছে। এ শহরের প্রায় লক্ষাধিক বাসিন্দা, এই মহকুমার প্রায় 10-15 লক্ষ বাসিন্দা এবং এই জেলার প্রায় 50-60 লক্ষ বাসিন্দার আবেগকে নিয়ে তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার আগে এই কলেজটিকে বেচে দিয়ে চলে গেল, এবং মাত্র 2 কোটি টাকায়। আমরা সবচেয়ে অবাক হচ্ছি যে বীরভূম জেলা প্রশাসনের নীরবতা নিয়ে। এরকম একটি সম্পত্তি যা সরকারি জমির উপর তৈরি হয়েছিল এবং বছরে মাত্র 3,000 টাকা লিজ রেন্টে এই বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজের 27 একর জমি 1998-99 সালে আইকেআর বীরভূম নামে যে সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল, মাত্র 3,000 টাকা লিজ রেন্ট, এই জমিরও হস্তান্তর হয়ে গেল, অথচ জেলা প্রশাসন কিছু বলল না, কিছু বলছে না, কিছু বলবেও না। যেভাবে হেরে যাওয়ার আগে, চলে যাওয়ার আগে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি বিক্রি করে দেওয়া হলো, হস্তান্তর হয়েছে, সরকার চাইলে, প্রশাসন চাইলে, স্থানীয় মানুষের আন্দোলন তৈরি হলে আমরা তা এখনো রুখে দিতে পারি। আমি সিউড়ি শহরের আপামর জনগণের কাছে আবেদন জানাচ্ছি যে আসুন সবাই মিলে রাস্তায় নামি, একে একে, যাকে বলে দেশ বেচে দেওয়া, রাজ্য বেচে দেওয়া। এ তো তাই। সরকারি সম্পত্তি মেডিকেল কলেজ যদি পিপিপির নামে কোনো পাথর মাফিয়াকে বিক্রি করে দেয়, তো রাজ্য বেচে দেওয়ার নামান্তর। রাজ্যের দেওয়া জমিতে, 27 একর জমিতে মাত্র 2 কোটি টাকায় যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হস্তান্তর হয়ে যায়, হাত বদল হয়ে যায়, তাও তো কার্যত রাজ্য বেচে দেওয়ার সমর্থ, সিউড়িকে বিক্রি করে দেওয়ার সমর্থ। আসুন সবাই মিলে আমরা নামি, এবং আমাদের কারোর কোনো দল মত পতাকা থাকবে না। নাগরিক আন্দোলন করে আমরা এই কলেজ হস্তান্তর প্রক্রিয়াটিকে এখনো আটকাতে পারি, যদি জেলা প্রশাসনকে বাধ্য করি। আমি একে একে আপনাদের পুরো প্রক্রিয়া দেখাবো। গত 2-3 দিন আগে কিভাবে এই এবং কোন সংস্থাকে এটা বিক্রি করা হলো, সেটা জানলেও আপনারা অবাক হবে। দেখুন, সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট বলে একটি সংস্থা, আপনি কল্পনা করতে পারছেন সিউড়ি শহরের উপকণ্ঠে এত বড় একটা প্রপার্টি, এই একটা ফরম্যাটে তার বয়ানের ভিত্তিতে বর্তমান যে এক্সিস্টিং ম্যানেজমেন্ট আছে তাদের কাছে 30% থাকবে, বাকি 70% চলে যাবে অন্য সংস্থার হাতে, সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের হাতে, আর 2 কোটি টাকা আমরা দেব। কিন্তু হাতে লিখে দেওয়া একটা প্রস্তাবের ভিত্তিতে
এত বড় সম্পত্তিকে হাত বদল করে দেওয়া যায়? এটা এত বড় সম্পত্তিকে হাত বদল এভাবে করে দেওয়া যায়? কাদের হাতে আমরা আমাদের জেলাকে, আমাদের সদর শহরকে দিয়েছি আমরা? এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি আপনাদের প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি, বড় ষড়যন্ত্রের বিষয় দেখাচ্ছি, এবং কিভাবে জেলা প্রশাসন বা রাজ্য সরকার চাইলে এই হস্তান্তর রুখে দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজটিকে হয় সরকারি অধিগ্রহণ করে নেওয়া অথবা কোনো রেপুটেড ফার্মকে দিয়ে প্রশাসনের নজরদারিতে একটি সুষ্ঠুভাবে চালানো যায়, তার ব্যবস্থা করা হোক, এই আমাদের দাবি। গত 2রা জানুয়ারি 2026 খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়ে এই আইকেয়ার বীরভূম নামে সংস্থা, যা হচ্ছে বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজের যে সোসাইটি যার নামে রেজিস্ট্রেশন করা হওয়া আছে, তারা বলে যে আমরা এই কলেজের ম্যানেজমেন্ট ইত্যাদির জন্য কোনো জয়েন্ট ভেঞ্চার বা সহযোগী সংস্থা চাইছি। এবং আমি দেখুন হাইলাইট করে দিয়েছি যে অলসো ফর ইউটিলাইজেশন অফ ভাস্ট ওপেন ল্যান্ড ইনসাইড দ্য প্রিমাইসেস। অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিং কলেজের যে অতিরিক্ত জমি পড়ে আছে, সেই অতিরিক্ত জমিও আমরা দিয়ে দেবো, তার ব্যবহার করতে দিয়ে দেবো। ইঞ্জিনিয়ারিং কলেজের জমিতে যে নতুন সংস্থা নেবে, বার চালাবে, রেস্তোরাঁ চালাবে, হোটেল খুলবে, কমার্শিয়াল ইউজ হবে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নেওয়া জমিতে। এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে জমি দেওয়ার কথা যখন বলছে, আমরা জমিও দিয়ে দেবো, তখন আমরা প্রশ্ন করতে চাই যে এখানেই জেলা প্রশাসনের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে, কারণ জমিটি ছিল সরকারি জমি এবং এই জমির যে মূল ডিড ছিল, সেই মূল ডিডে এই জমি এই সোসাইটি কি অন্য কাউকে দিয়ে দেওয়ার অধিকারী ছিল? এই হচ্ছে যে ল্যান্ড ডিড তৈরি হয়েছিল। অর্থাৎ বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজের যে আইকেয়ার বীরভূম নামে একটি সংস্থার নামে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে তৎকালীন 1999 সালের 9 জুন যে রেজিস্ট্রেশন হয়েছিল, এবং তাতে এই ইঞ্জিনিয়ারিং কলেজের 27 একর জমি যেভাবে দিয়ে দেওয়া হয়েছিল আপনার এই সংস্থাটিকে, এই ইঞ্জিনিয়ারিং কলেজের জমি দেওয়ার ক্ষেত্রে কে কে সাইন করেছিলেন, কার নামে লিজ এগ্রিমেন্ট হয়েছিল? এই লিজ এগ্রিমেন্ট হয়েছিল ব্রজ মুখোপাধ্যায়ের নামে। তিনি ছিলেন তখন সোসাইটির সেক্রেটারি, এবং 30 বছরের জন্য এই ইঞ্জিনিয়ারিং কলেজের জমি তুলে দেওয়া হয়েছিল। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ পঠন পাঠনের জন্যই সরকার এই জমি মাত্র 3,256 টাকায়, 3,056 টাকা বার্ষিক লিজ রেন্টে, অর্থাৎ প্রায় বিনামূল্যে এই 27 একর জমি তৎকালীন সোসাইটিকে ওরা দিয়ে দিয়েছিল। এবং বলা ছিল শুধুমাত্র এই ইঞ্জিনিয়ারিং কলেজের পারপাসে এই জমিটির ব্যবহার হবে। এবং এই যে লেসি, অর্থাৎ যার নামে জমিটি দেওয়া হয়েছিল ব্রজ মুখোপাধ্যায়, তার মৃত্যুর পরও প্রয়োজনে এই লিজ এগ্রিমেন্ট দেখা হবে, এবং লিজ দেওয়া হয়েছিল 30 বছরের জন্য মাত্র। তাহলে লিজ এগ্রিমেন্টের উদ্দেশ্য কি ছিল? শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ, লেসি তার মৃত্যুর পর তার রিভিউ হবে, এবং মাত্র 30 বছরের জন্য এই লিজ এগ্রিমেন্ট করা হয়েছে। অর্থাৎ 1999 সালে হওয়ার ফলেতে 2029-এ 30 বছর পূরণ হচ্ছে, আর মাত্র 3 বছর আছে। এইরকম একটি সময়তে যখন জমিটি ফের সরকারের কাছে চলে যেতে পারত, সরকার রিভিউ করতে পারত যে উদ্দেশ্যে এই কলেজ দেওয়া হয়েছিল সেই কলেজ ঠিকমতো চলছে কিনা, এই জমি সরকার ব্যবহার করতে পারত, এমন সময়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেখে বলে দেওয়া হলো যে অতিরিক্ত জমি চাইলে বেচে দিতে পারবে, অতিরিক্ত জমি চাইলে বেচে দিতে পারবে। এই দেখুন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। লিজ এগ্রিমেন্ট বলছে কি? ডিএলআর সই করার লিজ এগ্রিমেন্ট, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া অন্য কোনো কারণে জমি বিক্রি করা যাবে না, অন্য কোনো কারণে জমি বিক্রি করা যাবে না। এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে 27 একর জমির ইনভেস্টমেন্টের কাগজ, 27 একর জমি কিভাবে সরকার অন্য হাতে মাত্র 2 কোটি টাকায় দিয়ে দিল, আমাদের সেই প্রশ্ন রয়েছে এবং থাকছে।
এই হচ্ছে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে প্রথম যে রেজিস্ট্রেশন ফর্ম হলো তার কাগজপত্র। তারা ছিলেন সেই কমিটিতে। আজকে সেই তথাকথিত বিপ্লবী বামপন্থীদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা নীরব কেন? আপনাদের এই নীরবতা তো অনেক কিছু বলে দিচ্ছে। তারা ছিল এই সোসাইটিতে। এই সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। এছাড়া তৎকালীন কমিটি সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন এই আইকেআর বীরভূমের প্রেসিডেন্ট, সঙ্গে রমারঞ্জন মুখোপাধ্যায় এবং মোহিত ভট্টাচার্য ছিলেন ভাইস প্রেসিডেন্ট। সেক্রেটারি ছিলেন ব্রজ মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন শেখ ইসমাইল, ভক্তিভূষণ মন্ডল, ধীরেন সেন, রামচন্দ্র ডোম, ধীরেন লেট, অরুণ চৌধুরী, অপূর্ব মন্ডল, সুহৃদয় মহাপাত্র, সত্যনারায়ণ ধর, স্বামী সিং তৎকালীন জেলা শাসক এবং শ্রীধর ঘোষ সেক্রেটারি জেলা বীরভূম জেলা পরিষদ। তারা ছিলেন ট্রেজারার। তাহলে যে সোসাইটিতে জেলা শাসক নিজে একজন সদস্য, অর্থাৎ আজও সেই সোসাইটির পদাধিকার বলে, স্বামী সিং তার ব্যক্তিগতভাবে হতে পারেন না। জেলা শাসক জেলা শাসক যে সোসাইটির একজন সদস্য, এই সোসাইটির এভাবে হস্তান্তর হলো কিভাবে? আমরা প্রশ্ন করতে চাই এই বাম বিপ্লবীরা আজকে কোথায়? এই বাম বিপ্লবীরা আজকে কোথায়? তাহলে কি আসল সেটিং এখানেই? সিপিএম আর তৃণমূল কংগ্রেস একসাথে মিলিত হয়ে তথাকথিত বিপ্লববাদী এই বাম বুদ্ধিজীবীরা তারা কোথায় গেলেন শহরে? যদি আপনারা এর সঙ্গে যুক্ত না হন, আপনাদের হাতে সেই সময় আপনাদের সরকারের আমলে তৈরি হওয়া ইঞ্জিনিয়ারিং কলেজটি বাঁচানোর জন্য রাস্তায় নামুন। আমরাও নামবো কোনো পতাকা ছাড়া। আমরাও নামবো কোন রকম পতাকা ছাড়া এই আন্দোলনে। তাহলে সোসাইটি জমি দিল বিএলএলআর, সোসাইটির মেম্বার জেলা শাসক এবং জেলা পরিষদের সচিব অ্যাজ এ ট্রেজারার। সেই সোসাইটির এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যখন ডাকছেন, তখন এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে সই কে করছেন? সেই এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে সই করছেন প্রফেসর ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় প্রেসিডেন্ট হিসেবে, অর্থাৎ সোমনাথ চ্যাটার্জির জায়গায় প্রফেসর পার্থসারথী মুখোপাধ্যায়, এবং মলয় মুখোপাধ্যায় ব্রজ মুখার্জির জায়গায় সেক্রেটারি হয়ে গেলেন। আমাদের প্রশ্ন যে যিনি এই সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট তার যিনি অন্যতম কর্ণধার মলয় পীঠ, বিভিন্ন মামলায় তিনি অভিযুক্ত। এই মলয় পীঠের হয়ে বিভিন্ন আইনি সহায়তা দিয়েছেন মলয় মুখোপাধ্যায়। এই মলয় মুখোপাধ্যায় আবার ইঞ্জিনিয়ারিং কলেজের সেক্রেটারি হিসেবে তাকে জমি মানে কলেজটি হস্তান্তর করে দিচ্ছেন 2 কোটি টাকায়। সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, পূর্বাগ্রহ নিয়ে, অর্থাৎ আগে থেকেই ঠিক করে যে ওনার হাতেই এই কলেজটি তুলে দেওয়া হবে এবং জলের দরে তুলে দেওয়া হবে। এবং বলাই বাহুল্য যে 27 একর জমির উপর অত বড় বাড়ি, জমি, হস্টেল, এটা নিশ্চয়ই 2 কোটি টাকার সম্পত্তি না, সে যে কেউ বোঝে। এই মলয় মুখোপাধ্যায় আবার ইঞ্জিনিয়ারিং কলেজের সেক্রেটারি হিসেবে তাকে জমি মানে কলেজটি হস্তান্তর করে দিচ্ছেন 2 কোটি টাকায়। সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, পূর্বাগ্রহ নিয়ে, অর্থাৎ আগে থেকেই ঠিক করে যে ওনার হাতেই এই কলেজটি তুলে দেওয়া হবে এবং জলের দরে তুলে দেওয়া হবে। এবং বলাই বাহুল্য যে 27 একর জমির উপর অত বড় বাড়ি, জমি, হস্টেল, এটা নিশ্চয়ই 2 কোটি টাকার সম্পত্তি না, সে যে কেউ বোঝে। এই মলয় মুখোপাধ্যায়ের নাম শুনছি যে সিউড়ি বিধানসভার অন্যতম প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত প্রার্থী তালিকায় রয়েছে। সিউড়ির মানুষ আজকে জানতে চাইছে যে কলেজ বিক্রির টাকা থেকে কি আপনি নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছেন? আপনি দুবরাজপুরের বাসিন্দা, এখানে কলেজ বিক্রি করে চলে যাবেন, সিউড়ির মানুষ আপনাকে ছেড়ে দেবে না, বীরভূমের মানুষ আপনাকে ছেড়ে দেবে। সভাপতি হিসেবে যিনি রয়েছেন তিনি আমার অগ্রজ শহরের একটি বিশিষ্ট বুদ্ধিজীবী। আমি তার নাম নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু এটুকুই বলতে চাই, কার সঙ্গে এই ডিল করলেন? ভবিষ্যতে যখন ইডি সিবিআই মলয় পীঠের
বিভিন্ন সংস্থায় হানা দেবে, সেই সূত্রে তো পার্থবাবু আপনার নামটিও জড়াবে। সারা জীবনের অর্জিত আপনার যে ভাবমূর্তি তৃণমূলের খপ্পরে পড়ে মাটিতে মিশিয়ে দিলেন। মা ভবতারিণীর কাছে আপনার সুস্থ বিবেক, বুদ্ধি, বিবেচনা প্রার্থনা জানাই। আপনি মা ভবতারিণীর আশ্রিত। আশা করব মা ভবতারিণী আপনার প্রতি কৃপা দৃষ্টি দিয়ে আপনার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখুন। আমার প্রশ্ন নির্বিকাশ বাবুর কাছে, কোথায় নির্বিকাশ বাবু? আপনি তো সিউড়ির বিধায়ক, এখনো পার্টি টিকিট দেবে না ঠিক আছে, কিন্তু এখনো তো আপনি সিউড়ির বিধায়ক। নাকের ডগায় মেডিকেল কলেজটা একটা পাথর মাফিয়াকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছেন, আমরা রুখে দিয়েছি এবং রুখবো। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর 100 দিনের মধ্যে সিউড়িতে সরকারি মেডিকেল কলেজ হবে। ইঞ্জিনিয়ারিং কলেজটির হাত বদল হয়ে গেল, বিক্রি করে দিলেন। এই কারণে বিধায়ক হয়ে সেখানে বসেছিলেন। আপনার ক্লক টাওয়ারের ঘড়িতে কখন কথা বাজছিল? যখন এই বাইপাসের ধারে একটা রিসর্টে এই হাত বদলটা হয়ে গেল 2 কোটি টাকায়, আপনার ওই ক্লক টাওয়ারের ঘড়িতে তখন কটা বাজে? আপনাকে আজকে জবাব দিতে হবে এবং আশা করব নির্বিকাশ বাবু এর জবাব দেবেন। আমার আরো প্রশ্ন সিউড়ি পুরসভার চেয়ারম্যানের কাছে। সরাসরি পুরসভার এলাকার মধ্যে না পড়লেও সিউড়ি শহরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই ইঞ্জিনিয়ারিং কলেজটি। আপনার নিয়ে বক্তব্য কি? আমরা রাস্তায় হাঁটবো, আপনি আমাদের সঙ্গে রাস্তায় হাঁটবেন কিনা সিউড়ির স্বার্থে? আপনি চান কিনা যে কলেজের হাত বদল রুখে দিতে হবে? আশা করবো আপনি জবাব দেবেন, আপনি ব্যাখ্যা দেবেন। একই সঙ্গে আপনি ব্যাখ্যা দেবেন যে পাথর মাফিয়ার হাতে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালটাও আপনি তুলে দিতে চান কিনা। আজকে সিউড়ির মানুষের সামনে আপনাকে বলতে হবে যে পিপিপি মডেলের নামে একজন পাথর মাফিয়াকে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটা আপনি তুলে দিতে চান কিনা। আপনাকে আজকে জবাব দিতে হবে। ইঞ্জিনিয়ারিং কলেজটির হাত বদল আপনি রুখতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ছেড়ে সিউড়ি শহরের রাস্তায় নামবে, নাগরিক মঞ্চ তৈরি করে সাধারণ মানুষকে নিয়ে হাঁটবে। আপনি সেই মিছিলে আসবেন কিনা, আপনি প্রতিবাদ জানাবেন কিনা? সিউড়ি ভূমিপুত্র আপনি, এই ভূমির টান আপনার কতটা, আপনি জবাব দিন। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে কোন রকম প্রপার ডিউ ডিলিজেন্স ছাড়াই এই ডিলিং গুলি হচ্ছিল। এবং কিভাবে হচ্ছিল আপনাদের আমি দেখাচ্ছি। বিভিন্ন যারা আরো পার্টনার ছিলেন তাদেরকে এই যে মলয় মুখার্জির হাতের লেখা, এটা এত বড় প্রপার্টি হাতে লিখে উনি দিয়ে দিচ্ছেন। ওনার যা মনে হচ্ছে তিনি করে দিচ্ছেন। এই জিনিস হাতে লিখে দেওয়া যায়? এটা কোন একটা স্ট্রাকচার্ড সোসাইটি চলছে? আর জেলা শাসক যিনি কিনা এই সোসাইটির মেম্বার পদাধিকার বলে, তিনি নির্বিকার। জেলা ভূমি রাজস্ব আধিকারিক যিনি 30 বছরের লিজ করেছেন, তিনি নির্বিকার। তিনি হস্তক্ষেপ করবেন না। সরকারি জমিতে ব্যবহৃত মাত্র 3000 টাকা লিজ রেন্টে দেওয়া একটা জমি, সেই জমি যে কোনো ভাবে ব্যবহার করতে পারলে পরে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিল, জেলা শাসক রুখবেন না? বিএলআর কোনো ভূমিকা নেই। কিসের ভিত্তিতে এই ম্যানেজমেন্ট যে বদল হয়েছিল, অর্থাৎ সোমনাথ চট্টোপাধ্যায়, ব্রজ মুখোপাধ্যায়দের হাত থেকে পার্থসারথী মুখোপাধ্যায়, মলয় মুখোপাধ্যায়দের হাতে যে ম্যানেজমেন্ট চলে গেছিল, তার বেসিস কি ছিল? প্রাথমিকভাবে সিপিএম এর থেকে তৃণমূলের যে দখল হয়েছিল, ওই সিপিএম তো একটা শব্দ বলেনি। সেটিং তো এখানে, এটাই তো আসল সেটিং। ওই একটা শব্দও তো বলেনি সিপিএম। এই দখলদারি তৃণমূলকে দিয়েছিল কেন, কি শর্তে, এবং জেলা প্রশাসনের ভূমিকা কি ছিল? অবশ্যই 2011 সালে ক্ষমতায় আসার পর তারপরে এই হস্তান্তর হয়েছিল। আর আজকে চলে গেল একজন শিক্ষা মাফিয়ার কাছে, একজন শিক্ষা মাফিয়ার কাছে চলে গেল। এবং নটোরিয়াস পারসন, যার রেপুটেশন অত্যন্ত খারাপ, আপনারা জানেন। যেটি মেডিকেল কলেজ চালান তিনি, সেখানে এনআরআই কোটায় ডাক্তারি পড়ুয়ার সিট বিক্রি হয়েছে বলে ইডি সিবিআই রেড করেছে। বোলবোম রাইস মিল থেকে কয়লা এবং গরু চুরির প্রসিডিংস এর টাকা সরাসরি সেই আরেকটি ট্রাস্ট, কি স্বাধীন ট্রাস্ট না কি, সেখানে ট্রান্সফার হয়েছিল বলে সেখানে ইডি সিবিআই রেড হয়েছে। যে সংস্থাটি, যে ট্রাস্টটি সম্পূর্ণভাবে বিভিন্ন দুর্নীতির মামলার টাকা সেখানে গেছে বলে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাচের নিচে রয়েছেন, তার হাতে আমরা বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজটা তুলে দিলাম। গত 27 বছরে কত শত চিউড়ি এবং সন্নিহিত এলাকার ছেলে এখানকার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, তারা বিভিন্ন জায়গায় আইটি সেক্টর সহ বিভিন্ন জায়গাতে একাডেমিক্সে রয়েছেন। তাদের আবেগকে আপনারা এইভাবে বিক্রি করে দিলেন। সিউড়ির মানুষের প্রতি, সিউড়ির প্রতি এই আপনাদের উত্তরদায়িত্ব। তাই আমার মনে হয় যে যেভাবে অস্বচ্ছতার সঙ্গে, অনৈতিকভাবে, বেআইনিভাবে সরকারি সম্পত্তি, লিজে থাকা সম্পত্তি একটি সোসাইটি অন্য একটা সোসাইটিকে বিক্রি করে দেওয়া, হাত বদলের নামে এই ইঞ্জিনিয়ারিং কলেজটার ভবিষ্যৎ শেষ করে দেওয়া হলো। এখানে এখনো শতাধিক কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী রয়েছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? এটা ঠিক কথা নয়। গোটা ঘটনাটাকে আমি জানি, তাহলে ব্যাপারটা বলি। মানে আমি যাকে দেখে, যার আদর্শে বড় হয়েছি, আমার প্রয়াত পিতৃব্য কাকু ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়, ওনার ড্রিম প্রজেক্ট ছিল এই ইঞ্জিনিয়ারিং কলেজটা। তৎকালীন সভাধিপতি ব্রজ মুখোপাধ্যায় এবং উনি ইঞ্জিনিয়ারিং কলেজটা বহু কষ্ট করে গড়ে তুলেছেন। কলেজটা ভালোই চলছিল। তারপরে হঠাৎ আমাকে ওরা রমারঞ্জন মুখোপাধ্যায়ের মৃত্যুর পর আমাকে ওনারা মেম্বার করে নেন। আমি যথেষ্ট সম্ভব সাহায্য করি। তখন আমি যথেষ্ট, আমাদের কোনো ক্ষমতা তো নেই, আমরা পলিটিক্যালিও কোনোভাবে ইকুইপ নই, অন্যভাবে ইকুইপ নই, অর্থতেও ইকুইপ নই। এখন যতটুকু সাহায্য আমরা করতাম, ইতিমধ্যে হলো কি, আমাদের ছাত্র ভর্তি কোভিড এর পর থেকে খুব কম হতে লাগলো। কলেজটার মূল রেভিনিউ ছিল ছাত্র ভর্তির টাকা। কোভিড এর পর থেকে ছাত্র অনেক ভর্তি হয়ে যায়, তারপরে আমাদের অনেক কর্মচারীরা মাইনেটা অনিয়মিত হয়ে যায় এবং ওরা অনেক দিন মাইনে পায়নি। মাঝে মাঝেই ওরা আন্দোলন করতো, কর্মচারী, মাস্টারমশাই সবাই, প্রচুর স্টাফ আছে। তো সেজন্য আমাদের কষ্ট লাগতো। আমাদের দু বছর ধরে এটা চলছে। 2 বছর আগে একজন কলকাতার লোক এসেছিলেন বাইরের, ভাস্কর সান্যাল বলে। তিনি এখানে এআইটিআই করবেন বলে অনেক কিছু বলেছিলেন, কিন্তু আমাদের একটা চুক্তিও হয়েছিল, কিন্তু আলটিমেটলি সেই চুক্তিটা ফলপ্রসূ হয়নি। তারপরে আমরা বহু জায়গায় গিয়েছি। নতুন কমিটি, আইকেআর এর একটা কমিটি থাকে, 3 বছর পরে পরে পাল্টায়। মলয় মুখার্জি এখানে পলিটিক্যাল লিডার হতে পারেন, কিন্তু মলয় মুখার্জি সেক্রেটারি এসছেন, এখানে কোনো পলিটিক্যাল ইস্যু উনি ফলাননি। অনেকদিন ধরেই আমরা একসঙ্গে কাজ করছি এবং আমার কলেজের উনি প্রেসিডেন্টও ছিলেন। উনি পলিটিক্যালি কিছু কথা কোনোদিনই বলেননি বা প্রভাব বিস্তার করারও চেষ্টা করেননি। এখন আমরা টেকনো ইন্ডিয়ার কাছেও গিয়েছি। আমাদের কথা হলো যে কলেজটার যে বিস্তৃত জায়গা, আমাদের বিক্রি করার ক্ষমতা নেই, বিক্রি হবেও না, লিজ দেওয়ারও ক্ষমতা নেই, কিছুই নয়। আমরা কোলাবোরেশন করতে চাই, কোলাবোরেশন, জয়েন্ট পার্টনার। তার জন্য আমরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিয়েছিলাম, কেউ আসেনি। শহরের অনেককে বলেছিলাম, অনেক জায়গাতে আমরা অ্যাপ্রোচ করেছিলাম। nobody came to us for the revival of the college, for the benefit of the staff. ইতিমধ্যে স্টাফদের জুলাই মাস থেকে বেতন বাকি, এবং জুলাই মাস বেতন বাকি, 2020 সালের এন্টায়ার 12 মাসের বেতন বাকি। তারপরে এই বেতন বাকি হলে প্রভিডেন্ট ফান্ড বাকি। যারা রিটায়ার করেছিলেন ওনাদের আমরা রিটায়ারমেন্ট বেনিফিট কিছু কিছু মিটিয়েছি, কিছু কিছু মেটাতে পারিনি। এইরকম কিছু আমাদের ধার ছিল, ব্যাংকে কোনো লোন টোন নেই। তখন আমরা কমিটিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে জয়েন্ট ভেঞ্চার করব। আমরা আমাদের বিআইটির মতনই থাকবে, বিআইটির ম্যানেজমেন্টের মতো থাকবে। এই যে আমাদের বিস্তৃত জায়গা, এখানে নার্সিং কলেজ হতে পারে, এখানে অন্য কিছু কলেজ হতে পারে, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে। এই জায়গাতে আমাদের সঙ্গে হাত মেলাতে কেউ যদি এগিয়ে আসে এবং আমাদের বিআইটিকে বাঁচাবার জন্য এই আশু যে আমাদের টাকাটা প্রয়োজন, এইটা যদি আমাদের দিতে পারে, আসতে পারে। এই জন্য আমরা একদম পরিষ্কার করে লিখে দিয়েছিলাম। 1 জানুয়ারি 2026 আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়েছিল এবং তাতে 4 জন, 20 তারিখে আমাদের 20 জানুয়ারি লাস্ট ডেট ছিল, 4 জন অ্যাপ্লিক্যান্ট ছিল। 4 জন অ্যাপ্লিক্যান্টের মধ্যে থেকে আমরা গোটা কম্পারেটিভ স্টেটমেন্ট করেছি। কম্পারেটিভ স্টেটমেন্টের মাধ্যমে আমরা কে কি ভালো মন্দ এসব লিখেছি, ওদের ইন্টারভিউ নিয়েছি।
ইন্টারভিউ নিয়ে আমরা এক্সটার্নাল এক্সপার্টের কাছে গেছি, খুব নাম করা ভদ্রলোক। এক্সটার্নাল এক্সপার্টের কাছে গিয়ে আমরা তিনি একজনকে সিলেক্ট করে দিয়েছিলেন এবং তাকে তারপরে আমরা তাদের আবার ক্লারিফিকেশন নিতে ডেকেছিলাম, ক্লারিফিকেশন দিয়েছে। তখন আমাদের সকলের মনে হলো যে এক্সটার্নাল এক্সপার্ট যাকে বলেছে তাকে আমাদের তার সঙ্গে কোলাবোরেট করার সুবিধা হবে এবং কোলাবোরেটটা আমাদের স্টাফের স্বার্থে। আমাদের বক্তব্য ছিল যে আমাদের বিআইটির মতন থাকবে, তখন আমাদের ম্যানেজমেন্টেরই মতো থাকবে। তোমরা আমাদের আইকেআরে যে আসছো তোমাদের আমাদের মেম্বার হতে পারো, এক। দুই হচ্ছে কোনো কর্মচারীর যেন চাকরি না যায়। আমরা মাইনে বাড়াতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা মানে মাইনে কারো চাকরি যাবে না এবং মাইনে কমাবো না, এই সেন্টিমেন্টটুকু রাখতে হবে। কারণ আমাদের এই বাড়ি থেকে কারো অন্য যায়নি, আমাদের এই বাড়িতে রবীন্দ্র মুখোপাধ্যায় যার উদ্দেশ্যে উনি যখন কলেজটা করেছিলেন তখন তার উত্তরসূরি হয়ে আমরা কারো অন্য ধ্বংস করতে চাই না, এইটাই আমাদের এখনো আমাদের বাড়িতে রোজ 20 জন 22 জন 25 জন লোক। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে কোনো আর্থিক ডিলিংস নেই, এখানে কোনো অর্থের বিষয় নয়, এখানে ব্যাপার হচ্ছে যে কোলাবোরেশন। আমরা কোলাবোরেশনের জন্য এগিয়ে গেছি। আমরা এই আশু বিআইটি কে অক্ষুণ্ণ রেখে, এটা কোনো বিক্রি নয়, জায়গা কলেজকে বিক্রি করে দেওয়া হচ্ছে না, কলেজকে বিক্রি করে দেওয়ার ক্ষমতাও নেই, জায়গাও বিক্রি করে দেওয়া হবে না। এই জায়গাতে আমরা ওদের সঙ্গে ধরে, আমি যদি আপনার সঙ্গে ব্যবসা করি তাহলে আপনি আমার সঙ্গে পার্টনার হিসেবে এলেন, সেখানে আমাদের এখনো চুক্তি কিছুই হয়নি। এই জন্য সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট তারা সমস্ত একেবারে নিয়ম মেনে তারা মানে একেবারে টেন্ডারে ফার্স্ট হয়েছে। টেন্ডারে ফার্স্ট হয়ে আমাদের এক্সটার্নাল এক্সপার্টও তাকে রেকমেন্ড করেছেন, আমাদের কমিটিও ইন্টারভিউ নিয়ে তাকে রেকমেন্ড করেছেন। সতীর্থটা ট্রেজারার আমাদের কাছে দরখাস্ত করেছিলেন ইন্দ্রনীল ভট্টাচার্য। এখানে মালিক আমি তো জানি না, ওখানে ইন্দ্রনীল ভট্টাচার্য আর তার প্রেসিডেন্ট হচ্ছেন মলয়পীঠ। প্রেসিডেন্ট হচ্ছেন মলয়পীঠ, আমি লেখাতে দেখেছি। এবং প্রতি 3 বছরের টার্ন ওভার দিয়েছে, 3 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন দিয়েছে। এই নিয়ে আমাদের কাজ, মানে মলয়পীঠের সম্পর্কে অন্য কোথাও বক্তব্য থাকতে পারে, কিন্তু আমি মলয়পীঠকে চিনিও না, আমরা জানিও না। আমাদের এখানে কোনো যে আমাদের বলয়বাবু আছেন তিনি একটা রাজনৈতিক দলের মুখপাত্র হতে পারেন, কিন্তু এখানে রাজনীতির খেলা কিচ্ছু হয়নি ভাই। হাতে লিখে হস্তান্তর হয়নি, যেটা হাতে লিখে দেখানো হয়েছে ওটা আগেকার চিঠি। ওটা আমাদের মাঝখানে একটা গীতাঞ্জলি গ্রুপ কাজ করব বলে এসেছিল, কখনো হাতে লিখে হস্তান্তর হয়নি, ওগুলো অসত্য কথা। গীতাঞ্জলি গ্রুপ কাজ করব বলে এসেছিল, কিন্তু গীতাঞ্জলি গ্রুপ আমাদের ঠিক মতন কাজ করেননি, গীতাঞ্জলি গ্রুপ ঠিক মতন কাজের মধ্যে আমাদের কাছে আসেননি এবং আমাদের কাছে গীতাঞ্জলি গ্রুপ কাজ বন্ধ করে দেয়। গীতাঞ্জলি গ্রুপ হঠাৎ কাজ বন্ধ করে আমাদের ডিরেক্টরকে পার্সোনালি লায়াবল করে একটা বিল দিয়ে দেয়, যে সেই লেখাটাই এখানে দেখাচ্ছে। হাতে লিখে হস্তান্তর কিছুই হয়নি, কোনো কিছু হয়নি। ওকে যে সতীর্থকে চিঠি দেওয়া হয়েছে, কম্পিউটারে চিঠি দেওয়া হয়েছে, ওটা ভুল দেখানো হচ্ছে। এবং কম্পিউটারে চিঠি দেওয়া হয়েছে, ওখানে ক্লজ লেখাই আছে, উকিলকে দিয়ে ড্রাফট করে দেওয়া হয়েছে। কোনো সেল, কোনো লিজ, কোনো কিছুই করতে পারবে না জয়েন্ট পার্টনার, এইসব লেখা আছে। আমাদের ছাত্র ভর্তি যাতে এনশিওর্ড হয়, এবং ওদের 5টা কলেজ আছে, ওরা বলেছে যে আমাদের যে ছাত্র ইনটেক আছে ম্যাকাউটের আন্ডারে, সেই ইনটেকটা ভর্তি। সব কিছু বুঝেই ও ফার্স্ট হয়েছে, ও নিজের ক্রেডিটেই ফার্স্ট হয়েছে, ওকে ইচ্ছা করে ক্রেডিট ফার্স্ট করে দেওয়া হয়নি, কেউ এখানে রাজনৈতিক প্রভাবও খাটায়নি, এবং সেই জন্যই তাকে দেওয়া হয়েছে। আমি সভাপতি হিসেবে বলছি, আমি সভাপতি আছি আইকেআর এর, সমস্তটা দেখেছি, সব দেখেছেন আমাদের মাননীয় সদস্যরা, সবাই দেখেছেন। এটা হাতে লিখে, ওটা ভাই অসত্য, ওটা অসত্য। হাতে লিখে হয়নি, হাতে লেখা পুরনো কাগজ, ওটা হচ্ছে গীতাঞ্জলির কাগজ। গীতাঞ্জলির কাগজ এই সতীর্থ বলে দেখানো হচ্ছে। তা আমি কি করব কেউ যদি দেখায়। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারি রিপোর্ট, বিগ নিউজ বাংলা।